আমাদের মধ্যে 90% মানুষ তার সারা জীবনে এটাই বুঝতে পারে না যে সে কেন গরিব হয়ে আছে, কেন তার জীবনে দারিদ্রতা তার পিছু ছাড়ছে না। একটি ছেলে যদি 27 বছর বয়সে প্রতিদিন 5,000, মাসে 1.5 লক্ষ টাকা আয় করে এবং তার নিজের পার্সোনাল ব্যাংকে আরও 5 লক্ষ টাকা থাকে, এটা সম্পূর্ণ তার নিজের টাকা, তাহলে কি আপনি মনে করেন তার ভুলের জন্য, মাত্র 5 কেজি চাল কেনার জন্য তার কাছের এক বড় ভাইকে 500 টাকার জন্য কল করতে পারে এবং সাহায্য চেতে পারে? কিন্তু বাস্তবে এইটাই ঘটেছে। আমরা আমাদের জীবনে চলার পথে এমন এমন ছোট ছোট ভুল করি যে ভুলগুলো আমাদেরকে দারিদ্রতার দিকে ঠেলে নিয়ে যায়। আমরা বুঝতেই পারি না যে কেন আমাদের জীবনে দারিদ্রতা লেগে আছে। তাহলে চলুন দারিদ্রতা কেন আসে জেনে আসি এই ছেলেটির বাস্তব জীবনের ঘটনা থেকে। ঘটনাটি জানতে আমাদেরকে যেতে হবে 2017 সালের দিকে, যখন সজীব নামের একটি ছেলে 17 বছর বয়সে এসএসসি পাশ করে। পড়াশোনায় সে তেমন ভালো ছিল না, কোনো রকম টেনে টুনে পাশ করে। পাশ করার পর তার বাবা বুঝতে পারলেন ছেলেকে দিয়ে আর যাই হোক পড়াশোনা হবে না। তার বাবা ছিলেন নারায়ণগঞ্জ 5 নম্বর ঘাটে একজন নামকরা মাছের আড়তদার। 5 নম্বর ঘাট হচ্ছে নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে বড় মাছের আড়ত। তো তার বাবা সজীবকে মাছের ব্যবসায় কাজে লাগিয়ে দেয়। 2017 সালের দিকে তার বাবার মাছের হিসাব নিকাশের কাজ শুরু করে সজীব। ধীরে ধীরে যখন সে মাছের ব্যবসা ভালো বুঝতে শিখে তখন তার বাবা তাকে একটি আড়ত নিয়ে দেয়। এর পাশাপাশি মাছের ব্যবসায়ীদের সাথে পরিচয় করিয়ে দেয় এবং এটা শেখায় কিভাবে মাছের ব্যবসায়ীদের সাথে ডিল করতে হয়, কোন সিজনে কোন মাছের চাহিদা কেমন থাকে, দাম কেমন হয়, সব কিছুই তার বাবা তাকে শিখিয়ে দেয়। তারপর সে ধীরে ধীরে মাছের ব্যবসায় পুরোপুরি পাকাপোক্ত হয়ে যায়। নতুন মানুষের সাথে তার পরিচয় বাড়তে থাকে এবং অল্প দিনের মধ্যে তার ব্যবসায় ভালোই উন্নতি হয়। যখন সে স্বাবলম্বী হচ্ছিল তখন তার বাবার কাছে সে বায়না ধরে যে বিয়ে করবে। তো তার বাবা তাকে বিয়ে করিয়ে দেয়, কারণ সজীব ছিল তার বাবার একমাত্র ছেলে। তারপরে তার মা নেই, মা মরা ছেলে, সৎমার ঘরে সে বড় হয়েছে। এজন্য সজীবের বাবা সজীবকে তাড়াতাড়ি বিবাহ করিয়ে দেয়। বিয়ের পর 1 বছরের মাথায় সজীবকে তার বাবা আলাদা করে দেয়, কারণ সজীবের সৎমার একটি মেয়ে আছে। সজীবের সৎমা সবসময় চাইতো তার বাবার যত সম্পত্তি আছে সেই সম্পত্তি মালিক তার মেয়ে হোক। সে যাই হোক, আলাদা হওয়ার পরে সজীবের তেমন কোনো সমস্যা হচ্ছিল না, কারণ ততদিনে তার একটি ভালো মাছের ব্যবসা দাঁড়িয়ে হয়ে গেছে। বিয়ের পর থেকেই তার মাছের ব্যবসা চলছিল খুবই জমজমাট। সে প্রতিদিন মাছের আড়ত থেকে 5 থেকে 6 হাজার টাকা লাভ করত, আড়তের খরচই বাদে। 2019 সালে যখন করোনা আসে তখনও তার মাছের ব্যবসায় খারাপ কোনো প্রভাব পড়েনি। প্রথম 2-1 মাস একটু সমস্যা হচ্ছিল, পরবর্তীতে আবার ঠিক হয়ে গেছে। মোটামুটি 10-12 লাখ টাকার ব্যবসা সে দাঁড় করিয়ে ফেলে, আর নিজের ব্যাংকে জমানো ছিল আলাদা 5 লক্ষ টাকা। তো ভালোই যাচ্ছিল তার দিনকাল। হঠাৎ তার মাথায় খেয়াল আসলো সে একটি মোটর সাইকেল কিনবে। এটা তার অনেক দিন আগের থেকে শখ। সে যখন স্কুলে পড়তো তখন এই শখ ছিল যে সে জীবনে একটি মোটরসাইকেল কিনবে, কিন্তু তখন সে কিনতে পারেনি। বাবার টাকা থাকলে কি হবে, সৎমার সংসারে ছিল। এখন তো তার কাছে টাকা আছে এবং বাধা দেওয়ার মতনও কেউ নেই। তো যে চিন্তা সেই কাজ, সে একটি মোটরসাইকেল কিনলো 3,50,000 টাকা দিয়ে। কিন্তু কেনার পরও তার ব্যবসা ভালোই চলছিল, তার দিনকাল ভালোই যাচ্ছিল। সকাল 6টার থেকে দুপুর 2টা পর্যন্ত তার মাছের আড়তের ব্যবসা করত। পরবর্তীতে সে দুপুর বিকেল টাইমটা বন্ধুদের সাথে সময় দিত, মোটরসাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। এভাবে ভালোই যাচ্ছিল তার দিনকাল। প্রতিদিনের মতো 2022 সালে 14 এপ্রিল পহেলা বৈশাখের দিনে বিকালে সে বন্ধুদের সাথে বাইক নিয়ে বের হয় সুস্থ শরীরে। কিন্তু সুস্থভাবে আর ফিরে আসা হয় না। সন্ধ্যার পর তার বাবার মোবাইলে কল আসে সজীব অ্যাক্সিডেন্ট করেছে। তার বাবা আর তার বউ দৌড়ে যায় হাসপাতালে। গিয়ে দেখে সজীবের একটি পা পুরোপুরি ভেঙে গেছে। ডাক্তার বলে পা ঠিক করাতে হলে উন্নত চিকিৎসার প্রয়োজন, ঢাকাতে প্রাইভেটে ভর্তি করতে হবে। ঢাকাতে প্রথম পঙ্গুতে যায়, পরবর্তীতে তিনি একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হয় এবং 6 মাস চিকিৎসাধীন অবস্থায় থাকে, কিন্তু তার পা পুরোপুরি ভালো হয় না। অন্যদিক দিয়ে সজীবের ব্যবসায়ের পুরোপুরি পুঁজি খরচ হয়ে যায় তার চিকিৎসার জন্য। আবার এক দিক দিয়ে তার সৎমার জন্য তার বাবা টাকাও দিতে পারছিল না।
চিকিৎসা নিয়ে 6 মাস পর সজীব বাড়ি আসে, কিন্তু তার ভাঙা পানি নিয়ে সে কিছুই করতে পারছিল না। ডাক্তার বলেছেন 5 থেকে 6 মাস পুরোপুরি রেস্ট নেওয়ার জন্য। তার উপরে আবার ওষুধপত্র, 1 মাস পর পর ঢাকা যেয়ে চেক আপ করানো, আবার সংসারের খরচ তো আছেই, ইত্যাদি মিলিয়ে সজীবের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। 2023 সালে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আমার কাছে একটি কল আসে। কলটি ছিল সজীব ছোট ভাই নামে। কলটি রিসিভ করার পরে দেখি সজীব কেঁদে দেয়। কেঁদে দেওয়ার পরে বলে, ভাইয়া আমাকে 500 টাকা দিতে পারবেন? আমার ঘরে একটুও চাল নেই। আমার ওয়াইফ আর আমি আজকে 2 দিন যাবৎ না খেয়ে আছি। ওর কথা শুনে আমি পুরোপুরি অবাক হয়ে যাই। যে ছোট ভাইটা মানিব্যাগ ভরা হাজার হাজার টাকা ছিল, হাজার হাজার টাকা বন্ধু বান্ধবের পিছনে খরচ করেছে। বন্ধু বান্ধব ধার নিলে, ভাই বেড়াদার ধার নিলে তাদেরকে ফেরত দিতে গেলে ধমক দিত। আজ কিনা সে মাত্র 500 টাকার জন্য বা চাল কেনার জন্য, ঘরে বাজারের জন্য আমার কাছে কল দিয়েছে। সজীবকে আমি খুব ভালোভাবে চিনতাম। সজীবের বাবা অনেক ধনী লোক, অনেক টাকার মালিক, মাছের ব্যবসা করে ভালো টাকার মালিক হয়েছে। সজীব আমাদের সাথে প্রায় সময় দিত। আমার যখন টানবাজারের সুতার ব্যবসা ছিল, তখন সজীব আমার গদিতে প্রায় আসতো এবং সন্ধ্যার পর আমরা সেখানে চা কফি খেতাম। তো সজীব খুব ভালো ছেলে। কিন্তু সজীবের হঠাৎ এই অবস্থা। আমি আমার সামর্থ্য অনুযায়ী, আমার সাধ্য অনুযায়ী ওকে হেল্প করলাম। তারপর আমি ভাবলাম এটা নিয়ে আমার একটি ভিডিও বানানো উচিত। আমাদের জীবনের নেওয়া এমন কিছু ছোট ছোট ভুল সিদ্ধান্ত যা আমাদের লাইফকে গরিব বানিয়ে রাখে। ছোটবেলা থেকে সজীবের টাকা নষ্ট করা, টাকা অপচয় করা, এদিক সেদিক করা খুবই একটি বাজে অভ্যাস ছিল। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যে চাকরি করে 10,000 টাকা, কিন্তু মোবাইল ফোন চালায় 50,000 টাকা। তার মানে সে তার 5 মাসের স্যালারি দিয়ে একটি মোবাইল ফোন কিনে নিল। সে 5 মাস মোবাইলের জন্য চাকরি করেছিল, নিজের জন্য নয়। দিন শেষে সে মোবাইল টাকা খরচ করানো ছাড়া অন্য কোনো কাজে আসে না। আমাদের মধ্যে এমন অনেকে আছে যাদের বাবার তেমন কিছু নেই, কিন্তু বন্ধু বান্ধব আর পাড়া প্রতিবেশীদের সাথে তাল মিলিয়ে ভাব দেখানোর জন্য মোটর বাইক কিনতে হয়। প্রতি মাসে তার নতুন নতুন জামা কাপড় কিনতে হয়, নতুন নতুন ব্র্যান্ডের জুতা কিনতে হয়, শার্ট কিনা লাগে। আবার প্রতি মাসে বেতন পাওয়ার পর বন্ধুদেরকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যেতে হয়। গার্লফ্রেন্ডের জন্য প্রতি মাসে গিফট কিনতে হয়। তার সাথে কথা বলার জন্য প্রতি মাসে 500 থেকে 700 মিনিট কিনতে হয়, বা 500 থেকে 700 টাকার এমবি ভরতে হয়। পার্কে ঘুরতে যেতে হয়। দিন শেষে ঝগড়া আর ঝগড়া। এসব টাকা খরচ করাতে কোনো মূল্য থাকে না। অথচ এসব টাকা যদি সঠিক কাজে খরচ করা হয়, তাহলে জীবনের সম্মান আর প্রতিপত্তি দুটোই লাভ হয়। গরিব আর মধ্যবিত্তরা এমনভাবে বাজে কাজে টাকা নষ্ট করে দেখে মনে হয় তাদের টাকার গাছ আছে। অথচ সারা জীবন দারিদ্রতা তাদের পিছু ছাড়ে না। একবার সজীবের কথা চিন্তা করুন। সে যদি 3,50,000 টাকা দিয়ে তার মোটরসাইকেল না কিনে সে যদি তার ব্যবসায় লাগাতো সে টাকা, তাহলে 2 বছর পর তার অবস্থা কোথায় যেত? আর বর্তমানে তার অবস্থা কী রকম? একটি সামান্য ভুল তার জীবনকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে। তেমনইভাবে আমাদের চোখে অগোচরে ছোট ছোট ভুল আমাদের জীবনকে নষ্ট করে দিচ্ছে, বাধা দিচ্ছে ধনী হওয়ার পথে। ধনী হওয়ার অন্যতম রুলস হচ্ছে সেভিং অ্যান্ড ইনভেস্টমেন্ট। টাকা জমাও অ্যান্ড ইনভেস্ট করো। কিন্তু আমরা কি করছি? টাকা খরচ করছি আর খরচই করছি। টাকা জমানোর কোনো নামগন্ধই নেই। অথচ ওয়ারেন বাফেট বলেন, পে ইউর সেলফ ফার্স্ট। তুমি বেতন পাওয়ার পরেই সর্বপ্রথম টাকা জমাও। টাকা জমানোর পরে যে টাকা থাকবে সেটার থেকে খরচ করো। কিন্তু আমরা তার উল্টা করছি। আমরা প্রথমে টাকা না রেখে প্রথমে টাকা সব খরচ করে পরে মানুষের কাছে ধার বরাদ আর হাওলাত চাচ্ছি আর বিভিন্নভাবে ঋণগ্রস্ত হচ্ছি। দারিদ্রতা আমাদের পিছন লেগেই আছে। আমাদের পিছন থেকে কখনো দারিদ্রতা দূর হচ্ছে না। এই গল্প থেকে আমরা কী শিখলাম? যেগুলো লাইবিলিটি আমাদের জীবনে, সেগুলো ঝেড়ে ফেলে দিতে হবে। আর যেগুলো অ্যাসেট, সেগুলো আমাদেরকে আনতে হবে। তো লাইবিলিটি এবং অ্যাসেট নিয়ে আমি সামনে একটি ভিডিও বানাবো ইনশাল্লাহ। সেটার থেকে আপনারা ধারণা পাবেন লাইবিলিটি কী, অ্যাসেট কী। এবং মানি ম্যানেজমেন্ট নিয়েও আমি একটি ভিডিও বানাবো। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।